সাধারণভাবে সৌর মাস হিসেবে আমরা শ্রাবণ মাসে প্রবেশ করেছি। শ্রাবণ মাস মানেই হিন্দু ধর্মশাস্ত্র মানলে দেবাদিদেব মহাদেবের পরম প্রিয় মাস বলা হয়। সুতরাং জ্যোতিষশাস্ত্রগতভাবে দেবাদিদেব মহাদেবের যদি আমরা স্মরণ করি তার মূর্তিকে, তাহলে দেবাদিদেব মহাদেবের যেরকম জটাধারে চন্দ্রদেব বিরাজমান হন, সেরকম আবার পুরো তার কণ্ঠে সর্পদেবও বিরাজমান হন। এবং এই শ্রাবণ মাসটা যাদের জন্ম ছকে জন্মকালীনভাবে গ্রহগত সংস্থানের জন্য রাহুকেতুর অ্যাক্সিসের যে কোনো একটা প্রান্তে সব গ্রহ অবস্থান করে, যাকে কালসর্পদোষ কিংবা কালমৃত্যুষ বলা হয়, সেই সমস্ত মানুষরা এই শ্রাবণ মাসটায় যথাযথভাবে কালসর্প বা কালমৃত্যুষের শান্তি প্রতিবিধান ক্রিয়াটা কিন্তু করতে পারেন, যাতে কারণ কালসর্প কিংবা কালমৃত্যুষ সাধারণভাবে রাহুর শ্যাডোতে প্ল্যানেটস যখন থাকে তাকে কালসর্প বলা হয়, এবং কেতুর শ্যাডোতে যদি প্ল্যানেটস থাকে তাকে কালমৃত্যুষ বলা হয়। সর্বাপেক্ষা এটা বুঝে নেওয়ার আগে একটা জিনিস আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝে নেওয়ার দরকার আছে যে রাহু কেতুর অ্যাক্সিসটা যখনই গঠন হয়, মানে অ্যাক্সিস তো রাহু কেতুর থাকে অলওয়েজ 180 ডিগ্রিতেই রাহুর সমসপ্তমেই কেতু থাকে, সপ্তমস্তই কেতুদেব অবস্থান করেন, যার ফলে 180 ডিগ্রি অ্যাক্সিসেই অলওয়েজ রাহু কেতু চলাচল করেন। তার ডান দিকে কিংবা বাঁ দিকে, অর্থাৎ রাহুর শ্যাডোতে কিংবা কেতুর শ্যাডোতে যখন সব প্ল্যানেট থাকে লগ্ন ব্যতীত, মানে লগ্নও থাকতে পারে লগ্ন নাও থাকতে পারে, কিন্তু বাদবাকি যে মূল প্ল্যানেটরা আছে রাহুকেতু ছাড়া, তারা সকলে যখন একটা পার্শ্বে থাকে রাহুকেতুর ওই অ্যাক্সিসের, তবেই কিন্তু কালসর্প বা কালমৃত দোষ হয়। কোনো শনিভঙ্গ, শুক্রভঙ্গ, মঙ্গলভঙ্গ, চন্দ্রভঙ্গ এরকম কোনো কালসর্প বা কালমৃত দোষের কথা সাধারণভাবে জ্যোতিষশাস্ত্রকাররা বলেননি। সাধারণভাবে কালসর্প বা কালমৃত দোষের কথা আমাদের যে মানে পারাশরীয় হোরা থেকে জৈমিনীয় শাস্ত্র, সেই সমস্ত জায়গায় সাধারণভাবে কালসর্প এই নামে কোনো রকম যোগের কথা বলা হয়নি। তবে অবশ্যম্ভাবী যে গ্রহযোগের কথা বলা হয়েছে, বলা ভালো যে দোষের কথা বলা হয়েছে, তার মধ্যে সর্পদোষ কিন্তু আছে। সেখানে ভাতৃদোষ, মাতৃদোষ, পিতৃদোষ, তার সঙ্গে সর্পদোষের কথা বলা হয়েছে। তবে পরবর্তী ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রীরা তাদের জ্যোতিষশাস্ত্র নির্ভর কাজকর্ম করতে করতে যখন এই ফাইন্ডিংসটা পেয়েছেন যে রাহু কেতুর অ্যাক্সিসের ডান দিকে বা বাঁ দিকে যখন সব গ্রহ একত্রিত হয়ে যায়, সেটা কালসর্প বা কালমৃত দোষ সৃষ্টি করে। সাধারণভাবে কালসর্প এবং কালমৃত দোষ সাধারণভাবে আমাদের ফ্যামিলিগত একটা কার্স, মানে কেবলমাত্র কালসর্প বা কালমৃত দোষ দিয়ে প্রমাণ করা যায় যে জ্যোতিষশাস্ত্র কতটা বিজ্ঞান ভিত্তিক। তার কারণ যাদের যাদের জন্ম ছকে জন্মকালীনভাবে কালসর্প দোষ বা কালমৃত দোষ আছে, মানে সকলের জন্মছক তো দেখার আমার সৌভাগ্য হয়নি, আর একটা জীবদ্দশা হবেও না যাদের যাদের জীবনে জন্মকালীনভাবে কালসর্প দোষ বা কালমৃত দোষ আছে। তথাপি এটা বলাই যায়, একদম আমি 200% শিওর এই ব্যাপারে, যে কোনো একটা প্রজন্মের একজনের ঘাড়ে এই কালসর্প বা কালমৃত দোষ পড়ে না। সাধারণভাবে বংশ পরম্পরায় 3টে প্রজন্মের, সেই বংশের 3টে প্রজন্মের মানুষের জন্মছকে কিন্তু এই কালসর্প বা কালমৃত দোষ দেখা যায়। যেহেতু একটা বংশানুক্রমিকভাবে এই কালসর্প বা কালমৃত দোষটা আমাদের জন্মছকে বিরাজ করে, যার ফলে জ্যোতিষশাস্ত্রগতভাবে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে এটা বলা যায় যে একটা জিনগত প্রভাব কিন্তু আসছে, তার এফেক্টিভিটি কিন্তু আসছে। কারণ এটা ফ্যামিলি কার্স, কোনো না কোনো নেগেটিভিটি পারিবারিক ক্ষেত্রে এমন কিছু আছে যেটা সকলের ঘাড়েই কিন্তু চাপে না, এক একটা বংশ পরম্পরায় বংশধরদের এক একজনের জন্মছকে এটা রিফ্লেক্ট করে। এবং কার জন্মছকে রিফ্লেক্ট করবে এটা কিন্তু সেই মানুষটা, যদি আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করি, যা বিশ্বাস না করাটাও বোকামো প্র্যাকটিক্যালি। সুতরাং আমাদের গত জীবনের যে কর্মের ফল, যেটা নিয়ে আমরা ইহ জীবনে জন্মেছি মনুষ্য হিসেবে,
সেই কর্মের ফলাফলের উপর নির্ভর করে যে ফ্যামিলিগত যে নেগেটিভিটিটা বয়ে চলেছে সেটা কার ঘাড়ে আসবে, মানে কার জন্মছকে এই কালসর্প বা কালমৃত দোষটা হবে। যেহেতু আমরা আদি অনন্ত যোগীরাজ শিবেরই সকলেই তো অংশ, যার ফলে এই শ্রাবণ মাসটায়, এবং যেহেতু সর্পদেব সর্বাপেক্ষা সাবলীলভাবে বাবাই যাকে ধারণ করে রেখেছেন, সুতরাং এই শ্রাবণ মাসটা এই কালসর্প বা কালমৃত দোষ, যেটা ফ্যামিলিগত একটা কার্স, আমাদের জন্মছকে পড়ে নানাবিধ সমস্যা ক্রিয়েট করে বিভিন্ন প্রকারের। যেরকম অনন্ত থেকে শেষনাগ অবধি লগ্ন টু দ্বাদশ স্থানে রাহুর অবস্থানগতভাবে যে কালসর্প দোষ তৈরি হয়, ঠিক এর উল্টোভাবে যে কালমৃত দোষও তৈরি হয়, তার যে নেগেটিভিটি আমাদের জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে পড়ে, সেখান থেকে মুক্তির জন্য এই শ্রাবণ মাসের এই সময়টাকে, যেটা অত্যন্ত পবিত্র সময় অন্তত আমাদের হিন্দু ধর্মশাস্ত্র মতে, সেখানে আমরা এই ফ্যামিলিগত যে কার্সটা আছে সেটাকে দেবাদিদেব মহাদেবের চরণেই আমরা কৃপা চাইতে পারি, সেটাকে উইথড্র করার জন্য অথবা মিনিমাইজ করার জন্য অ্যাটলিস্ট, যেটা আমাদের ব্যক্তিগত জীবনচর্চার ক্ষেত্রে অনেকটা আমাদের সুগম পথ কিন্তু দিতে পারে। সুতরাং সর্বাপেক্ষা আগে মাথায় রাখবেন, কালসর্পদোষের কোনো আংশিক ব্যাপার নেই। এটা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ না, কোথাও পূর্ণগ্রাস দেখা যাচ্ছে, কোথাও আংশিক গ্রহণ দেখা যাচ্ছে, কোথাও বলয়গ্রাস দেখা যাচ্ছে না, এরকম হয় না। হয় আছে, নয় নেই। সুতরাং কোনো একটা গ্রহ দুটো গ্রহ বেরিয়ে আছে মানে সেই একটা গ্রহ দুটো গ্রহ ভঙ্গ কালসর্প না, তাহলে ঠকবাজতে গাঁ উজাড় হয়ে যাবে। তাহলে পৃথিবীর সব লোকের জন্মছকেই অলমোস্ট দেখা যাবে 100 জনের মধ্যে 98 জনের জন্মছকেই কালসর্প বা কালমৃত দোষদুষ্ট। এটা হয় না, হ্যাঁ, এটাকে মাথায় রেখে চলবেন। কোনো বটতলার জ্যোতিষশাস্ত্রী বা বটতলার জ্যোতিষশাস্ত্রের বইয়ের ধারণা নিয়ে এটাকে নিজেরা ভীত হবেন না। আমার জীবনটা বোধহয় এর জন্যে আটকে যাচ্ছে এটা ভাববেন না। যদি জীবন আটকে যায় তার অরিজিনাল কজটাকে খুঁজে বার করতে হবে, কারণটা কি, কেন জীবনটা আটকাচ্ছে, কোন গ্রহযোগে আটকাচ্ছে, কোথায় অ্যাকচুয়াল প্রবলেম যদি আমরা সার্চ না করতে পারি তাহলে কিন্তু রেমেডি হয় না। সুতরাং রুট কজ যদি না জানতে পারি তার মেডিসিন কখনো সঠিকভাবে ডাক্তারবাবুরা যেরকম দিতে পারেন না, ঠিক জ্যোতিষশাস্ত্রগতভাবে অ্যাকচুয়াল কোথায় সমস্যাটা, কিসের জন্য আপনার আমার জীবনটা বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রেক্ষাপটে আটকাচ্ছে। সবারই তো এক কালসর্প আছে, সকলেরই তো একই ধরনের জীবনের গতিবিধি আটকে যাচ্ছে তা না, বিভিন্ন জায়গায় আটকাচ্ছে। সুতরাং বিভিন্ন জায়গায় আটকাচ্ছে তার একটা কারণ কালসর্প, কিন্তু তার সঙ্গের কারণগুলো কি সেটাও সার্চ করতে হবে, করে বার করে কিন্তু রেমেডিটা করতে হয়। এটাকে মাথায় রেখে আমাদের চলতে হবে। আর কোনো আংশিক টাংশিক কালসর্পের ভয়ে পাবেন না, এবং ওর জন্যে আপনার জীবন দাঁড়িয়ে যাচ্ছে এটা যদি ভাবনা নিয়ে চলেন, তাহলে অরিজিনাল যে কারণে আপনার জীবনটা দাঁড়িয়ে যাচ্ছে সেই কারণটাকে কিন্তু খোঁজা হচ্ছে না। আর সেই অরিজিনাল কারণটা যদি আমি খুঁজে না বার করতে পারি, যারা জ্যোতিষশাস্ত্রে মান্যতা দিই, সেই কারণটা যদি না খুঁজে বার করতে পারি তাহলে তার রেমেডিও কিন্তু করতে পারছি না। আর রেমেডি কোনো পারপাসই হচ্ছে না কিন্তু, তার কারণ আমরা তো অরিজিনাল কারণটাই খুঁজে পাইনি, যে কেন আমার ছেলে মেয়েটার পড়াশোনা করছে কিন্তু রেজাল্ট আসছে না, আমার ছেলে মেয়েটা পড়াশোনা করছে কিন্তু ধারণ করতে পারছে না, আমার ছেলে মেয়েটা পড়াশোনা করছে পরীক্ষাও ঠিক দিচ্ছে কিন্তু মার্কস আসছে না, কেন? এই কেনর উত্তরটা খুঁজে পেতে গেলে কিন্তু জন্ম ছককে ভালো করে সার্চিং করতে হবে, প্রবলেমটা কোথায়। সুতরাং প্রবলেম কখনো জেনারেলাইজ ফর্মে হয় না, কখনো জেনারেলাইজ ফর্মে হয় না। অনেকে পড়াশোনা করে না তাই নাম্বার পাচ্ছে না, প্রচুর ছাত্রছাত্রী আছে যারা সত্যিই পড়াশোনা করে কিন্তু তারপরেও তাদের ডিজায়ারেবল রেজাল্টটা তুলে আনতে পারে না। তাহলে সেই ছাত্রছাত্রীকে আমরা কি বলবো তারা পড়াশোনা করছে না? করছে তো, চোখের সামনে দেখতে পাচ্ছি করছে। তাহলে কেন সে রেজাল্ট আনতে পারছে না? তার মানে গণ্ডগোলটা তার পড়াশোনা করায় না, গণ্ডগোলটা হয় তার ধারণে, অথবা সে পড়াশোনা করে পড়াশোনাটাকে ধারণও করছে, শিক্ষাটাকে গ্রহণও করছে, ঠিকমতো ধারণও করছে, কিন্তু যখন ইমপ্লিমেন্ট করছে হয়তো সেখানে গণ্ডগোল করছে। সুতরাং বুঝতে হবে একটা জন্ম ছক দেখে যে বয়সেরই মানুষ হন তার যে কোনো ধরনেরই কর্ম আমরা করি, সেই কর্ম করতে গেলে
অ্যাকচুয়াল তার প্রবলেমের জায়গাটা কোথায়, সেটাকে যদি আমরা সার্চ করতে পারি তাহলে প্রপার রেমেডি হয়। সেই জন্য কালসর্পদোষ আংশিক টাংশিক কিছু নেই, এটাকে মাথায় রাখবেন কিন্তু প্লিজ প্লিজ। রাহু কেতুর অ্যাক্সিসের যে কোনো ডান দিকে বাঁ দিকে যদি সব প্ল্যানেট যায় তবেই সেটা কালসর্প বা কালঅমৃত। যদি কেতুর শ্যাডোতে প্ল্যানেট থাকে তাহলে কালঅমৃত দোষ, যদি রাহুর শ্যাডোতে প্ল্যানেট থাকে তাহলে সেটা কালসর্পযোগ। সুতরাং কালসর্পযোগ বা কালঅমৃত যোগ আমাদের জন্মছকে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী হবে। কোনো একটা দুটো প্ল্যানেট ডান দিক বাঁ দিকে যদি ছটকে চলে গিয়ে থাকে সেটা কিন্তু কালসর্পযোগ বা কালঅমৃত যোগ হবে না, এটা মাথায় রাখবেন। আর যে কোনো গ্রহযোগে আমরা সাধারণভাবে জ্যোতিষশাস্ত্র মতে বলি যে সেটা গ্রহযোগ, সেটা হয়তো আমাদের জীবনে কিছু নেগেটিভিটি উৎপন্ন করে বলে আমরা বলি দোষ, কিন্তু অ্যাকচুয়ালি ওটা গ্রহযোগ। তাহলে যেটা আমাদের জীবনে যুক্ত হয়ে আছে তাই যোগ। এবার ওই যুক্ত হয়ে থেকে ওরা আমাদের জীবনে কিছু নেগেটিভ করছে কিনা সেটা দোষ, সেটা আমাদের জীবনে কিছু মাইনাস হচ্ছে। কেন মাইনাস হচ্ছে? কারণ ওই গ্রহ যোগটা আমার জন্মছকে আছে, আমার জন্মছকে আছে মানে আমার জীবনে আছে, যার ফলে আমরা বলি গুরুচণ্ডল যোগ, অঙ্গারক যোগ, কালসর্প যোগ। হোয়াই যোগা? যোগা মিন্স যুক্ত হয়ে আছে যে। সুতরাং যে আমার জন্মছকে যুক্ত হয়ে আছে সে আমার মন আত্মা শরীরে যুক্ত হয়ে আছে। সুতরাং এই যে যুক্ত হয়ে আছে তার যে ইফেক্টটা সেটা আমার মন আত্মা শরীরে নেগেটিভ আসছে, যার ফলে আমার কর্মটাও নেগেটিভ হচ্ছে এবং অবধারিত কর্ম নেগেটিভ হলে ফলাফল নেগেটিভ হবে। আমরা দেখছি খালি ফলাফলটাকে, আমরা দেখছি কর্ম নেগেটিভ করছি সেটাকে, কিন্তু এই যেটা যুক্ত হয়ে আমাদের এটা করাচ্ছে ওই যুক্ত হয়ে তো বসেই থাকবে, ওটাকে তো সরাতে পারবো না। তাহলে ওটাকে কি করে ঘুম পাড়ানো যায়? কোন সোনার কাঠি রূপোর কাঠি ওর গায়ে ছোঁয়ালে ওটা ঘুমন্ত অবস্থায় থাকবে, কিংবা যতটা পারা যায় ওটাকে আবঝা করা যায়, যাতে আমার মন আত্মা শরীরের ব্যালেন্স ফেরে, আমার সজাগ সচেতন অবস্থায় আসি, আমাদের ডিসিশন মেকিং ঠিক হয়, আমরা কর্ম সঠিক করি এবং কর্ম সঠিক করলে ফলাফলও আস্তে আস্তে সঠিক আসতে থাকবে। সুতরাং যে নেগেটিভ গ্রহযোগ আমাদের জন্মছকে যুক্ত হয়ে আছে সেটাকে আগে সার্চ করতে হবে, সেটা কতটা নেগেটিভিটি আমাদের দিচ্ছে, কারণ ওটা তো আমার জন্মছকে যুক্ত হয়ে আছে। সুতরাং সেটা আমাকে নেগেটিভিটি কিন্তু দেবেই দেবে, 200% দেবে। সুতরাং আমার কাজ হচ্ছে সেটাকে মিনিমাইজ করা, যতটা পারা যায় ফেডেড অ্যাওয়ে করা, মানে আবছা করে দেওয়া, কারণ উইথড্র করাতে পারবো না, ওটা নিয়ে জন্মে গেছি। সুতরাং যতটা পারা যায় বাদ দিয়ে থামাও। সঙ্গে আমার প্ল্যানিং এবার কিভাবে নিজেকে আমি পরিশুদ্ধ করব, কিভাবে পরিচালিত করব, কিভাবে সচেতন হব, সেইটাকে যদি অ্যাস্ট্রোলজিক্যালিও বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু উইথ প্রপার রেমেডি এবং আমাদের কর্মপন্থা এই দুটোকে যদি মেলানো যায় তাহলে দেখব কালসর্পদোষ হোক আর কালঅমৃত যোগী বা হোক বা দোষী হোক, সেটা আমার জন্মচক্রে আছে, কিছু নেগেটিভিটি পেয়েছি বা ভবিষ্যতে হয়তো কিছু পাবো, কিন্তু পরিমাণটা কমিয়ে দিলাম নেগেটিভিটির। যতটা কমালাম, 1 টাকা খরচ হওয়ার আমার ছিল, সেখান থেকে যদি আমি 50 পয়সা আটকে দিতে পারি তাহলে তো যেটা আটকে দিলাম ওটা আমার প্রফিটে চলে এলো। সুতরাং ঘুরপথে অনেক সময় অঙ্ককে মেলাতে হয় বা নিজের গেন বাড়াতে হয়, এটাকে বুঝে নিয়ে চলতে হয়। চোখ বুঝে ভগবান শিবের মাথায় জল ঢালছি, সারা শ্রাবণ মাস ঢালবো, সোমবার করে করে তো ঢালবোই, নিরামিষ খাবো, খুব ভালো, সব শুদ্ধাচারে শুদ্ধকরণে করুন, কিন্তু কেন? হোয়াট ইজ লিঙ্গ? এটা কি আপনার আমার বোধ আছে? হোয়াট ইজ শিবলিঙ্গ? সেই বোধটা যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু আমাদের নেগেটিভিটি আসবে। আমরা যত লিটার লিটার দুধ ঢেলে যাই, জল ঢেলে যাই, আলটিমেট আমাদের জীবনের কিন্তু সাত্ত্বিকতা আসছে না। প্রকৃত যে আনন্দে থাকার জন্য ওই শিব শক্তির অভেদের যে মূল প্রকাশ সেটাই লিঙ্গ, আলটিমেট ভাইবস, তার সঙ্গে পদার্থ। সুতরাং সেই এনার্জির সঙ্গে পদার্থই হচ্ছে শিবলিঙ্গ। সেটাকে যদি আমরা ঠিকমতো জাগ্রত না করতে পারি, যে বাবার মাথায় জল ঢালছি জাগ্রতটা ওইখানে হয়তো আমরা করছি সাকার স্বরূপে, কিন্তু জাগ্রত হচ্ছেন উনি আমার ভেতরে, কারণ আমার এই দেহটা ম্যাটার।
আর আমি এই ম্যাটারের বডিটা যার দ্বারা সর্বদা সচল রাখছি সেটা হচ্ছে এনার্জি। সুতরাং আপনি আমি কি শিবলিঙ্গের বাইরে? ধ্যান ধারণাটা ঠিক করুন, সঠিক ভাবনা ভাবুন, কারণ মন্ত্রের থেকে ভাব আগে দৌড়ায়। সুতরাং সেইভাবে ভাবনা করে যদি আমরা বাবার মাথায় জল ঢালতে থাকি, শ্রাবণ মাসে কাঁচা দুধ বিল্লপত্র দিতে থাকি, দেখবেন নিজের এনার্জি বটে আরও এনহ্যান্স হচ্ছে, এবং যার দ্বারা আপনার আমার এই চর্ম শরীরটা যেটা অরিজিনালি পদার্থ সেটা অনেক বেশি সতেজ হচ্ছে, সচেতন হচ্ছে, কাজের কাজ হচ্ছে জীবনের ক্ষেত্রে। আর তা না তো খ্যাপা পরশ পাথর খুঁজেই বেড়াবে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মাথায় জল পড়ে পড়ে আলটিমেট সেই লিঙ্গগুলো ক্ষয়প্রাপ্ত হবে। তখন সেই ট্রাস্টি বোর্ডকে বলতে হবে নর্মাল জল দিলে হবে না ভাই, পিওর আরও ওয়াটার দিতে হবে, না তো বাবার মাথার পাথর ক্ষয়ে যাচ্ছে।